ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলতে কোনগুলাকে বোঝাচ্ছে? ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলতে দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে যে জয়েন্টটা, এটা একটা ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। আবার হচ্ছে যে এই যে দুইটা ভার্টিব্রাল আর্চ, এই আর্চের মাঝখানে যে জয়েন্টটা, এটাও কিন্তু ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এখন ভার্টিব্রাল বডির মাঝখানে যে জয়েন্টটা, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর ভার্টিব্রাল আর্চের মধ্যে যে জয়েন্টটা, সেগুলো হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। এখন ওই কার্টিলেজিনাস জয়েন্ট কোনটা, সাইনোভিয়াল জয়েন্ট কোনটা, সেগুলো ডিটেলসে যাব না, তাহলে অনেক সময় লাগবে, এটা অন্য ক্লাসে হয়তো আরেকবার পড়ানো যাবে। আচ্ছা, তো এখন দুইটা ইন্টারভার্টিবল বডির মাঝখানে যে জয়েন্টটা, এখানে থাকে একটা ইন্টারভার্টিবল ডিস্ক। ইন্টারভার্টিবল ডিস্কটা ইম্পর্টেন্ট, শর্ট নোটে আসতে পারে। তো ইন্টারভার্টিবল ডিস্ক সম্বন্ধে ভালো করে পড়বা। আমি এখানে কিছু পয়েন্টস লিখছি আর কি। আমি এখানে কিন্তু সবকিছু তো এক ক্লাসে বলা সম্ভব না, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মেইনলি যেগুলা একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলা আর কি বেশি বলতেছি, তোমরা আবার বইয়ের থেকে ডিটেইলস পড়ে নিবা। কারণ স্যাররা জিজ্ঞেস করার সময় তো কোথা থেকে জিজ্ঞেস করবে তার তো ঠিক নাই, ওনারা তো স্বাধীন, যা খুশি জিজ্ঞেস করতে পারে। ক্লাসে পড়ানোর পরে তোমরা আবার পড়বা, এমন না যে আমি পড়াই নাই দেখে তোমরা পড়বা না ওগুলা। তোমরা যদি পড়ার পরে কিছু ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো তোমরা দেখবা বইয়ে। আচ্ছা, ইন্টারভার্টিবল ডিস্ক হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক, এবং এই ইন্টারভার্টিবল ডিস্কটার থিকনেসটা সার্ভাইকাল আর লাম্বার রিজিয়নে সামনের দিকে বেশি মোটা থাকে। আর হচ্ছে কিন্তু থোরাসিক রিজিয়নে আবার ইন্টারভার্টিবল ডিস্ক সব সাইডে থিকনেসটা সমান। সার্ভাইকাল এবং লাম্বার রিজিয়নে এটার থিকনেসটা সামনের দিকে বেশি। আমরা যদি এই ছবিটা দেখি, যে এই যে লাম্বার রিজন, এই সামনের দিকে ইন্টারভার্টিবল ডিস্কের থিকনেসটা পিছনের থেকে বেশি। এই কারণে লাম্বার ভার্টিব্রাটা সামনের দিকে একটু কার্ভ হয়ে থাকে। ইন্টারভার্টিবল ডিস্ক পুরো ভার্টিব্রাল কলামের 1/5 ইন্টারভার্টিবল ডিস্ক ফর্ম করে। তো এটাকে তোমরা জানো যে এটা স্ট্রাকচারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা নিউক্লিয়াস পালপোসাস আর অ্যানুলাস ফাইব্রোসাস। এখন তোমরা তো এটা পড়ছো, আমি তো রিপিট করতেছি আর কি জিনিসগুলা। নিউক্লিয়াস পালপোসাসটা সেন্ট্রাল পার্ট অফ দ্য ডিস্ক, ডিস্কের সেন্ট্রাল পার্টে থাকে। এবং এবং যখন একটা বাচ্চা জন্ম হয়, তখন নিউক্লিয়াস পালপোসাসে ওয়াটারের অ্যামাউন্ট অনেক বেশি থাকে, মানে 90%ই থাকে ওয়াটার, আর বাকি থাকে কিছু কার্টিলেজ সেল, কিছু নটোকর্ডাল সেল। তো যত টাইম যেতে থাকে, পানির পরিমাণটা কমতে থাকে, আর এই যে নটোকর্ডাল সেলগুলো, এগুলো ডিসঅ্যাপিয়ার করতে থাকে। এবং মিউকয়েডাল ম্যাটেরিয়াল, মিউকয়েড বলতে আমরা কি বুঝি, যে পানি না কিন্তু পানির মতন একটা পদার্থ। তো মিউকয়েডাল ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ফাইব্রোকার্টিলেজ দিয়ে রিপ্লেস হতে থাকে, অর্থাৎ জিনিসটা একদম নরম থাকে বাচ্চা যখন জন্ম হয়। এরপর জন্মের সাথে সাথে এটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। তো পানির অ্যামাউন্টটা কমতে কমতে ওল্ড এজে গিয়ে পানির অ্যামাউন্টটা হয়ে যায় 70%। নিউক্লিয়াস পালপোসাসটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এরপর আছে অ্যানুলাস ফাইব্রোসাস। তোমরা জানো যে অ্যানুলাস ফাইব্রোসাসটা ডিস্কের পেরিফেরাল পার্টে থাকে। তো পেরিফেরাল পার্টে অ্যানুলাস ফাইব্রোসাসটা মেইনলি কোলাজেনাস ফাইবার দিয়ে গঠিত। কোলাজেনাস ফাইবারটা একদম পেরিফেরালি কোলাজেনাস ফাইবার, আর তার একটু ভিতর দিকে থাকে ফাইব্রোকার্টিলেজ। তাহলে কোলাজেনাস ফাইবার, ফাইব্রোকার্টিলেজ। ইন্টারভার্টিবল ডিস্কের ফাংশন কি? এটা গিভ শেপ টু দ্য ভার্টিব্রাল কলাম, শেপ দেয়, এবং এটা একটা কম্প্রেশনের এগেইনস্ট একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই যে আমরা অনেক ভারী ওয়েট নেই যখন, তখন এই ওয়েট গুলো ইন্টারভার্টিবল ডিস্ক আছে দেখে আমাদের ভার্টিব্রা গুলোতে কোনো এই অনেক ভারী ওয়েট নিলেও ভার্টিব্রা গুলোতে কোনো ইনজুরি হয় না। কারণ কি, ইন্টারভার্টিবল ডিস্কটা এই শকটাকে অ্যাবজর্ব করে নেয়, বা এই যে একটা কম্প্রেশন হচ্ছে, ওয়েট নিলে ভার্টিব্রার উপর একটা চাপ পড়তেছে, তো ইন্টারভার্টিবল ডিস্ক এই কম্প্রেশনটাকে রেজিস্ট্যান্স দেয় এবং এনশিওর ইভেন ডিস্ট্রিবিউশন অফ কম্প্রেসিভ ফোর্স টু দ্য আপার এন্ড লোয়ার সারফেস অফ ভার্টিব্রাল বডি। এই যে চাপটা পড়তেছে, চাপটা মানে ভার্টিব্রাল বডির সব দিকে জানি সমানভাবে পড়ে, এক সাইডে বেশি এক সাইডে যদি কম পড়ে, তখন কিন্তু একটা ইনজুরি হয়ে যাবে ভার্টিব্রাল বডিতে। তো সেই ইনজুরিটা হইতে দেয় না মেনলি আমাদের তাহলে
ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ভেরি ইম্পর্টেন্ট, যে এটা ভার্টিব্রাল ইনজুরিটাকে প্রিভেন্ট করে, ওয়েট বিয়ার করতে হেল্প করে, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এখন বয়সের সাথে সাথে কি হয়, ইন্টারভার্টিব্রাল ডিস্কটার পানির পরিমাণ কমে যায়, শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে গেলে তার এই শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি বা সে যে রেজিস্ট্যান্স দিচ্ছে ফোর্সের প্রতি, সেগুলোর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য বুড়া বয়সে দেখা যায়, বয়স হয়ে গেলে মানুষের ব্যাক পেইন বেশি হয়। কেন? কারণ এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা সে ঠিকভাবে কাজ করতে পারে না, এই কারণে ব্যাক পেইন হয়, বিভিন্ন ইনজুরি হয়। আচ্ছা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক নিউট্রিশন পায় কোত্থেকে? তো মোস্ট অফ দ্য ডিস্ক ইজ অ্যাভাস্কুলার, এটা কোনো ব্লাড সাপ্লাই নাই, এই কারণে মাঝখানে ওরকম নিউট্রিশন ওভাবে দেয় না। এটা নিউট্রিশন মেইনলি দেয় সাইড থেকে, পেরিফেরাল পার্টে কিছু প্লেক্সাস অফ ব্লাড ভেসেলস থাকে, ডিরেক্টলি সাপ্লাই দেয় না, ব্লাড ভেসেলস থাকে, সেই ব্লাড ভেসেল গুলো থেকে সে নিউট্রিশন পায়। আচ্ছা, লাম্বোস্যাক্রাল জয়েন্ট, ছবি দেওয়া হয় নাই। লাম্বোস্যাক্রাল জয়েন্ট হচ্ছে কি ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, ছবি তো তোমরা দেখছো। এবং এটার যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা অন্যান্য ইন্টারভার্টিব্রাল ডিস্কের থেকে অনেক বেশি থিক, অনেক বেশি মোটা। কেন? আমি একটু ছবিটাতে যাই। এই যে লাম্বোস্যাক্রাল জয়েন্ট, এটার ইন্টারভার্টিব্রাল ডিস্কটা এগুলার চেয়ে মোটা। কেন? কারণ এইখান থেকে লাম্বার ভার্টিব্রার মাধ্যমে একটা বডি ওয়েট এই স্যাক্রামে আসে, আবার এখান দিয়ে স্যাক্রামের মাধ্যমে পেলভিসে গিয়ে লোয়ার এক্সট্রিমিটিতে যায়। এই কারণে যেহেতু এটার উপর অনেক বেশি প্রেসার পড়ে, এই কারণে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা আল্লাহ, মানে লাম্বোস্যাক্রাল জয়েন্টের যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা আল্লাহ অনেক মোটা করে বানায় দিচ্ছে আমাদেরকে, যাতে করে আমাদের এই ওয়েট বিয়ার করতে হেল্প হয়। আচ্ছা, তো এই যে এত বেশি ওয়েট বিয়ার করতেছে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা, তো এটা খুবই একটা চান্স থেকে যায়, যেহেতু অনেক বেশি ফোর্স পড়তেছে, অনেক বেশি প্রেসার পড়তেছে, যে ফরওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই যে ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, এটা হয় না কিভাবে? এটা প্রিভেন্ট হয় তিন ভাবে। সে তিনটা কি? একটা হচ্ছে স্ট্রং ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমরা আগেই বললাম যে অনেক বেশি মোটা, অনেক শক্ত। একটা ইলিও লাম্বার লিগামেন্ট থাকে, ইলিও লাম্বার লিগামেন্টটা এই ডিস্কটার চারপাশে থাকে। তো সে এই ডিস্কটাকে মানে চারপাশে না, সামনের দিকে থাকে, তো সামনের দিকে যেতে দেয় না। আরেকটা হচ্ছে বাই লকিং অ্যারেঞ্জমেন্ট অফ আর্টিকুলার ফ্যাসেটস, পেছন দিকে যে আর্টিকুলার ফ্যাসেট থাকে, এই যে পিছন দিকে যে আর্টিকুলার ফ্যাসেট, এই একটা আর্টিকুলার ফ্যাসেট আরেকটার সাথে লেগে থেকে সামনের দিকে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হতে দেয় না। তাহলে এই তিন ভাবে এই লাম্বোস্যাক্রাল জয়েন্টে ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় না। এখানে একটা টার্ম আছে তোমাদের দত্ত বইয়ে, স্যাক্রালাইজেশন। স্যাক্রালাইজেশন জিনিসটা কি? যখন একটা ট্রান্সভার্স প্রসেস, ফিফথ লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস অনেক সময় দেখা যায় যে অনেকের অ্যাবনর্মালি লং থাকে, অনেক বড় থাকে, এবং যখন সেটা বড় থাকে তখন সেটা অনেক সময় দেখা যায় স্যাক্রাম অথবা আইলিয়াম। ছবিটা দেখাই, এই যে ফিফথ নাম্বার ভার্টিব্রাটা, যে ট্রান্সভার্স প্রসেসটা, ছবিটা দেখো তোমরা, অনেক সময় যদি বড় থাকে, বড় যদি থাকে তখন খুবই চান্স আছে যে আইলিয়ামের সাথে সে লেগে যাচ্ছে, এই পাশে আইলিয়ামের সাথে লেগে যাচ্ছে, অথবা নিচে অ্যালা অফ দ্য স্যাক্রামের সাথে লেগে যাচ্ছে। যদি এরকম ফিউশন হয়ে যায় তখন ওই জিনিসটাকে বলা হয় স্যাক্রালাইজেশন। তখন মুভমেন্ট ঠিকভাবে নিতে পারে না, পেশেন্টের প্রচুর পেইন হয়, এই জিনিসটাকে আমরা বলতেছি স্যাক্রালাইজেশন। আচ্ছা, এরপর স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। আচ্ছা, আমাকে 35 মিনিটস এর সময় একটু রিমাইন্ডার দিয়ে দিও যে টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট, এখানে একটা ছবি দিয়েছি আমরা। স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট হয় কিভাবে? ফিফথ স্যাক্রাম আর ফার্স্ট কক্সিক্স, এই দুটার মাঝখানে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। এটা একটা অ্যাটিপিক্যাল ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এইটাতে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, কিন্তু সেটা খুবই থিন থাকে। আমরা এতক্ষণ যেগুলো দেখছি সেগুলো কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্ক অনেক মোটা মোটা, এখানে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা অনেক থিন। তো এই যে জয়েন্টটা, এটা একটা মুভমেন্ট পারমিট করে। পারমিটটা কি? ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ কক্সিক্স, অর্থাৎ কক্সিক্সটা তো সামনের দিকে কার্ভ থাকে, কিন্তু যখন ডেফিকেশন হয় বা পার্চুরেশন হয়, পার্চুরেশন মানে জানো তো, পার্চুরেশন হচ্ছে বাচ্চা যখন একটা বেবি ডেলিভারি হয় তখন কক্সিক্সটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়ে স্পেস করে দেয়, বা ডেফিকেশনের সময় স্পেস করে দেয়, তখন
আমাদের ফিসেস বের হয়ে যেতে পারে বা বাচ্চা ডেলিভারিতে হেল্প হয়। এই জয়েন্টে এই মুভমেন্টটা হয়। আচ্ছা, এই জয়েন্টের স্টেবিলিটিটা কিছু লিগামেন্টের মাধ্যমে দেয়। নাম নাম জানলেই চলবে। আরো যদি ডিটেলস পড়তে চাও তোমরা বই থেকে পড়ে নিও, আমি জাস্ট নামগুলো লিখেছি। ভেন্ট্রাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট, ডরসাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট, ল্যাটারাল স্যাক্রোককিজিয়াল লিগামেন্ট আর ইন্টারকর্নুয়াল লিগামেন্ট। ইন্টারকর্নুয়াল লিগামেন্টটা স্যাক্রাম আর ককিক্স এর ভিতরে দুই সাইডে যুক্ত করে। আচ্ছা, এরপরে সিমফাইসিস পিউবিস। সিমফাইসিস পিউবিস একদম সামনের দিকে যে জয়েন্টটা সেটা, এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। দুই সাইডে দুইটা পিউবিক বোনকে সিমফাইসিস পিউবিস যুক্ত করতেছে। তো এই যে পিউবিক বোনের সিমফাইসিয়াল সারফেস যেটা, অর্থাৎ এই অংশটা, এখানে একটা হায়ালিন কার্টিলেজের একটা প্লেট থাকে। অর্থাৎ এই সাইডে একটা, এই সাইডে একটা, দুই সাইডে দুইটা হায়ালিন কার্টিলেজের প্লেট থাকে এবং মাঝখানে থাকে একটা ইন্টারপিউবিক ডিস্ক। তাহলে এই যে সাদা এই অংশটা হচ্ছে ইন্টারপিউবিক ডিস্ক, দুই সাইডে দুইটা হায়ালিন কার্টিলেজ, এটাই হচ্ছে সিমফাইসিস পিউবিস। ইন্টারপিউবিক ডিস্ক অ্যাক্ট অ্যাজ এ বাফার। বাফার মানে কি? বাড়লে কমায়, কমলে বাড়ায়। মানে কি? যদি অনেক বেশি ভিতর সাইডে প্রেসার পড়ে, তাহলে মানে যদি ভিতর দিকে চাপ লাগে তখন সে ভিতর দিকে এই দুইটা হিপ বোন লাগতে দেয় না। আবার যখন বাইরের দিকে টান লাগবে তখন আবার দুইটা হিপ বোনকে ছড়ায়ও যাইতে দেয় না, সে মাঝখানে আটকায় রাখে হিপ বোনটাকে। এবং রেজিস্ট কম্প্রেসিভ ফোর্স অফ ফিমোরাল হেডস ডিউরিং স্ট্যান্ডিং। দাঁড়ানোর সময় যখন আমরা দাঁড়াই তখন কি হয়, এই ফিমোরাল বোনের মাধ্যমে এই যে এদিকে একটা প্রেসার পড়ে, আমরা যেহেতু দাঁড়াচ্ছি ফিমোরাল বোনটার উপর দাঁড়ায় থাকি আমরা, তখন একটা প্রেসার দেয়। প্রেসার দিলে সে এই যে একটা ফোর্স, এই ফোর্সটা রেজিস্ট করে সিমফাইসিস পিউবিস। তাহলে এই হচ্ছে সিমফাইসিস পিউবিসের কাজ। এখানে এতটুকু পড়লেই হবে। এরপরে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টের ছবিও এখানে আছে, যে দুই সাইডে দুইটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট হচ্ছে একটা প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তো যেহেতু এটা সাইনোভিয়াল জয়েন্ট, তো সব সাইনোভিয়াল জয়েন্টের স্পেসে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং একটা সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কভার করা থাকে। এখন আর্টিকুলার সারফেস অফ দি স্যাক্রাম, আর্টিকুলার সারফেস অফ স্যাক্রামটা হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার থাকে, আর আইলিয়ামের যে আর্টিকুলার সারফেস সেটা কভার থাকে ফাইব্রো কার্টিলেজ দিয়ে। এখন কোন লিগামেন্ট গুলো স্যাক্রোইলিয়াক জয়েন্টকে স্টেবল করে রাখে? ক্যাপসুলার লিগামেন্ট, ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ইন্টারঅসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এখানে আরো কিছু স্টেবিলিটিতে আরো কিছু জিনিস আছে যেগুলো স্টেবিলিটি মেইনটেইন করতে হেল্প করে। এর মধ্যে হচ্ছে ইন্টারলকিং অ্যারেঞ্জমেন্ট অফ দি আর্টিকুলার সারফেস এবং শেপ অফ দ্য বোন অ্যান্ড স্ট্রং লিগামেন্টস। এখানে দেখো, যখন একটা বাচ্চা জন্ম হয় তখন এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটা একদম প্লেন থাকে। যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, আস্তে আস্তে এই জায়গাগুলো এরকম বাঁকাতারা হতে থাকে আস্তে আস্তে, এবং বাঁকাতারা হয়ে একটা আরেকটার সাথে ইন্টারলক হয়ে যায়, যাতে এই ইন্টারলকিংটার জন্য সে ভালো করে ইয়ে হয় না, মানে এটা আটকায় থাকে, এটা সরে যায় না। বাচ্চাদের ক্ষেত্রে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা থাকে প্লেন, তো বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে এটা ইন্টারলক হয়ে যায়। স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এতটুকু। তাহলে এই হচ্ছে আমাদের জয়েন্টস অফ দ্য অ্যাবডোমেন। তাহলে আমাদের এখনকার প্রেজেন্টেশন হচ্ছে মাসলস, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স, নার্ভস অফ পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, আমরা মাসল পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মেইন দুইটা মেজর মাসল হচ্ছে সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম। এছাড়া সোয়াস মাইনরও আছে, আমরা সেটা এখানে আলোচনা করি নাই। তোমাকে শুনতে পাচ্ছ? একজন বলো একটু। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এইখানে আমাদের এই ছবিটা দেখি, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ছবি এখানে দেওয়া আছে। এই মাসেল গুলো হচ্ছে সোয়াস মেজর মাসেল। তোমার নিটার থেকে আবার এই ছবিটা দেখবা, এগুলো এই ভিতর থেকে যেগুলো আসছে এগুলো হচ্ছে সোয়াস মেজর,
উপর দিকে এটা সোয়াস মাইনর, আর এই হচ্ছে কোয়াড্রাটাস লাম্বোরাম। ঠিক আছে, আর এখানে ইলিয়াকাস মাসেল আছে, সেগুলো তোমরা ইয়েতে পড়বা, ইনফিরিয়র এক্সট্রিমিটির মধ্যে পড়বে। আমরা যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়তেছি, এই দুইটা মাসেলে আমরা আলোচনা করব। আচ্ছা, সোয়াস মেজর একটা লং ফিউজিফর্ম মাসেল, এবং এটি এক্সটেন্ডস ফ্রম সাইডস অফ দি লাম্বার ভার্টিব্রা টু লেসার ট্রোকেন্টর অফ ফিমার। আমরা যদি এখানে দেখি, লাম্বার ভার্টিব্রা থেকে শুরু হয়ে এখানে লেসার ট্রোকেন্টরে গিয়ে সোয়াস মেজর শেষ হচ্ছে এখানে লেসার ট্রোকেন্টর অফ ফিমার। আচ্ছা, এবং এটা ফাসা ইলিয়াকা দিয়ে কভার হয়ে থাকে। অরিজিন কোথা থেকে? অরিজিন হচ্ছে ফ্রম দি অ্যান্টেরিয়র সারফেস এন্ড লোয়ার বর্ডার of the transverse process of all lumbar vertebra, 5 fleshy slips from the bodies and intervertebral discs of lumbar vertebra, 4 tendinous arches from the sides of the bodies of lumbar vertebra. তাহলে মেইনলি দেখা যাচ্ছে এখান থেকেই, এখানে তো যেহেতু খালি সামনের দিকে আমরা ছবিটা দেখতেছি, লাম্বার ভার্টিব্রা থেকেই পাঁচটা লাম্বার ভার্টিব্রা থেকে, 5 নাম্বারটা না 4টা থেকে বিভিন্ন ভাবে অরিজিন হয়েছে। আর অরিজিন হয়ে ইনসারশনটা হচ্ছে কোথায়? লেসার ট্রোকেন্টর অফ ফিমারে। তোমাকে অরিজিন আর ইনসারশনের পার্থক্য জানো? অরিজিন হচ্ছে মাসেলের যে অংশটা মুভমেন্ট করে না, কোন একটা মাসেল কন্ট্রাক্ট করলে অরিজিন যে জায়গাটা সেটা মুভমেন্ট করে না, কিন্তু ইনসারশন যে জায়গাটা, যেখানে ইনসারশন হয় সেই অংশটা মুভমেন্ট করে। অর্থাৎ সোয়াস মেজর যখন কন্ট্রাক্ট করবে তখন ইনসারশন অর্থাৎ লেসার ট্রোকেন্টর অফ ফিমারের যে অংশটা অ্যাটাচ থাকে সেইটা মুভমেন্ট করে, এই অরিজিনাল অংশগুলো কিন্তু মুভমেন্ট করবে না। আচ্ছা, সোয়াস মেজরের নার্ভ সাপ্লাই হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দি সেকেন্ড এন্ড থার্ড লাম্বার নার্ভস। আচ্ছা, অ্যাকশন কি? সোয়াস মেজর এটা হচ্ছে চিফ ফ্লেক্সর অফ দা হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের যখন আমরা ফ্লেকশন করব, সোয়াস মেজর মেইন রোলটা প্লে করে। ফ্লেক্সেস দ্য ট্রাঙ্ক এট দা হিপ জয়েন্ট। ট্রাঙ্কের ফ্লেকশনকে আমরা যখন সামনের দিকে উপর হই, মানে ধরো আমরা রুকুতে গেলাম, নামাজ পড়ার সময় রুকুতে যাই বা সিজদাতে যাই, তখন হচ্ছে এই ফ্লেকশনটা করার জন্য, ট্রাঙ্কের ফ্লেকশনটা করার জন্য সোয়াস মেজর রোল প্লে করে। আচ্ছা, যখন when foot is on the ground, যখন পাটা দাঁড়ানো অবস্থায় থাকি তখন হিপ জয়েন্টের মিডিয়াল রোটেশন করে, আর যখন ফুট অ্যাবাভ দ্য গ্রাউন্ড থাকে তখন ল্যাটারাল রোটেটর অফ হিপ জয়েন্ট হিসেবে কাজ করে। সোয়াস মেজরটাও পড়বা তোমরা, শর্ট নোট আসতে পারে। এরপরে কোয়াড্রেটাস লাম্বোরাম। আচ্ছা, কোয়াড্রেটাস লাম্বোরাম হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল মাসল which fills the gap between the last rib and iliac crest. আমরা যদি ছবিটা দেখি, এই যে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। তাহলে এখানে হচ্ছে লাস্ট রিবটা এই বরাবর থাকে, এই বরাবর লাস্ট রিবটা আছে, এখান থেকে শুরু করে ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত যে একটা গ্যাপ, এটাই কোয়াড্রেটাস লাম্বোরামের মাধ্যমে পূরণ হচ্ছে। এদিকেও দেখো কোয়াড্রেটাস লাম্বোরামের মাধ্যমে পূরণ হচ্ছে। আমরা আর কি আছে দেখি, অরিজিনটা কোথা থেকে হচ্ছে? from the posterior 1/3 of inner lip of the ventral segment of iliac crest and from the iliolumbar ligament. ছবিটা দেখলে বুঝবো, এই যে posterior 1/3, এই যে হচ্ছে iliac crest, এই হচ্ছে posterior 1/3, posterior 1/3 এর ইনার লিপ থেকে কোয়াড্রেটাস লাম্বোরামের অরিজিন হচ্ছে। আরেকটা অরিজিন কোথা থেকে? ইলিওলাম্বার লিগামেন্ট থেকে, সেটা এখানে ছবিতে দেখা যাচ্ছে না। ইনসারশন কোথায় হবে? ইনসারশন হবে উপর দিকে। তাহলে কোয়াড্রেটাস লাম্বোরামের অরিজিনটা নিচের থেকে, ইনসারশন হচ্ছে উপর দিকে। ইনসারশন হচ্ছে লোয়ার বর্ডার এন্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মিডিয়াল পার্ট অফ দ্য 12th rib এবং অ্যান্টেরিয়র সারফেস অফ ট্রান্সভার্স প্রসেস অফ আপার 4 লাম্বার ভার্টিব্রা। তাহলে দুই জায়গায় ইনসারশন হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম, 12th রিবের নিচের দিকে এবং সামনের দিকে, আবার লাম্বার 4 ভার্টিব্রাতেও ট্রান্সভার্স প্রসেসের আপার সারফেসে ইনসারশন হচ্ছে। তারপরে নার্ভ সাপ্লাইটা লাগবে। নার্ভ সাপ্লাই হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ 12th thoracic and upper 3 or 4 lumbar nerves. ঠিক আছে, এই মাসেল। আচ্ছা, অ্যাকশন বলি নেই। অ্যাকশন হচ্ছে
It fixes the last rib and helps the diaphragm during inspiration. যখন আমরা ইন্সপিরেশন নেই, ডায়াফ্রামটা তো নিচের দিকে নামে, নিচের দিকে নামলে সেটা লাস্ট রিবের কন্ট্যাক্টে আসার চান্স থাকে। তো লাস্ট রিবটা ডায়াফ্রামের সাথে কন্ট্যাক্টে লেগে ডায়াফ্রাম ইনজুরি করতে পারে। তো তো এই কোয়াড্রাটাস লাম্বোরাম লাস্ট রিবটাকে ফিক্স রাখে, নড়াচড়া করতে দেয় না, ফলে ডায়াফ্রাম দিয়ে আমরা ভালোভাবে শ্বাস নিতে পারি। আচ্ছা, যখন কোয়াড্রাটাস লাম্বোরাম এক সাইডে কাজ করে তখন এটা ল্যাটেরাল ফ্লেক্সর অফ দ্য ট্রাঙ্ক হিসেবে কাজ করে, ল্যাটেরাল ফ্লেক্সর অফ দ্য ট্রাঙ্ক। আর অ্যাকশন অন বোথ সাইড, যখন দুই সাইডে একসাথে কাজ করে তখন এক্সটেন্সর অফ ভার্টিব্রাল কলাম, অর্থাৎ আমি উপর হয়ে আসি, উপর হওয়া থেকে আমি সোজা হচ্ছি, মানে রুকু থেকে আমি সোজা হয়ে দাঁড়াচ্ছি, সোজা হয়ে উপর হওয়া থেকে সোজা হয়ে দাঁড়ানোতে কোয়াড্রাটাস লাম্বোরাম কাজ করে। তাহলে সোয়াস মেজর আর কোয়াড্রাটাস লাম্বোরাম এখানে কিন্তু একটু দুই রকমের কাজ করতেছে। সোয়াস মেজর ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক করতেছে, আর কোয়াড্রাটাস লাম্বোরাম এক্সটেন্সর হিসেবে কাজ করতেছে। এইখানে দুইজনের অ্যাকশন ভিন্ন। মাসলস থেকে এতটুকুই। আমরা এরপরে ব্লাড ভেসেলসে চলে যাই। মাসলসে তোমরা আরেকটু পড়বা, ওই ফাঁসাগুলো পড়তে হবে। ফাঁসাগুলো আমি স্লাইডে রাখি নাই, দুই তিনটা ফাঁসা আছে, কোন ফাঁসা কোন মাসলকে কভার করে রাখতেছে, ফাঁসাগুলোর নাম অন্তত শিখে রাখবে তোমরা। আচ্ছা, ব্লাড ভেসেলস পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মেজর ব্লাড ভেসেল বলতে গেলে এখানে আছে ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই দুইটা মেজর ব্লাড ভেসেলস। আরো কিছু ব্লাড ভেসেল আছে, আমরা ওগুলো জানবো। আচ্ছা, ইনফিরিয়র ভেনা কাভা ব্লাড ড্রেইন করে লোয়ার পার্ট অফ দ্য বডি, মানে ডায়াফ্রামের নিচের থেকে ইনফিরিয়র ভেনা কাভা ব্লাড ড্রেইন করে। ব্লাড ড্রেইন করে কি করে, সে ব্লাড ড্রেইন করে নিচের ডায়াফ্রামের নিচে যত ব্লাড আছে, পেটের মধ্যে, পায়ের মধ্যে, অ্যাবডোমিনাল লোয়ার এক্সট্রিমিটি, সব ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা ড্রেইন করে হার্টের রাইট অ্যাট্রিয়ামে নিয়ে যায়। আচ্ছা, তো মেইনলি তো আমরা তো জানি যে ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে, মানে ভেইন মেইনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু ইনফিরিয়র ভেনা কাভা ফিটাল লাইফে, যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে তখন সে মিক্সড ব্লাড ক্যারি করে, সেখানে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড দুইটাই মিক্স থাকে ফিটাল লাইফে। কিন্তু অ্যাডাল্ট লাইফে গেলে কিন্তু আর এটা থাকে না, অ্যাডাল্ট লাইফে গেলে সে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ইনফিরিয়র ভেনা কাভার ফর্মেশনটা ইম্পর্টেন্ট, কোথায় ফর্ম হয়? এটা ফর্ম হয় by the union of the right and left common iliac veins in front of the body of lumbar 5 vertebra about 2.5 cm right of the median plane. আমরা এখানে যদি ছবিটা দেখি, এখানে দেখো রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন, এই দুইটা ইউনিয়ন হয়ে ইনফিরিয়র ভেনা কাভা ফর্ম করেছে। এটা কিসের সামনে? লাম্বার 5 ভার্টিব্রা, লাম্বার 5 ভার্টিব্রার সামনে 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। এটা যদি মিডিয়ান প্লেন হয় তাহলে ইনফিরিয়র ভেনা কাভা 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। অনেক সময় স্যাররা কনফিউজ করার জন্য জিজ্ঞেস করে যে ইনফিরিয়র ভেনা কাভা ডান দিকে নাকি অ্যাবডোমিনাল অ্যাওর্টা ডান দিকে। এটা খেয়াল রাখতে হবে, ইনফিরিয়র ভেনা কাভা অলওয়েজ ডান দিকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা বাম দিকে। আচ্ছা, আরেকটু দেখি ইনফিরিয়র ভেনা কাভার কোর্সটা আমরা একটু দেখি, কিভাবে শুরু হলো কিভাবে শেষ হলো। শুরু তো হলো কিভাবে আমরা বললাম। আচ্ছা, শুরু হলো এখানে লাম্বার 5 ভার্টিব্রার সামনে, তারপরে ইনফিরিয়র ভেনা কাভাটা উপর দিকে উঠতে থাকে, ভার্টিব্রাল কলামের সামনে দিয়ে উপর দিকে উঠতে থাকে এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা রাইট সাইডে থাকতেছে। এবং এটা লিভারে গিয়ে, এখানে লিভারটা রাখা হয় নাই ছবিতে, না লিভারটা উপর দিকে, লিভার দেখা যাচ্ছে না। লিভারে গিয়ে সে হচ্ছে একটা লিভারের পিছন দিকে পোস্টেরিয়র সারফেস অফ রাইট লোব, ওটার পিছন দিকে একটা গ্রুপ ফর্ম করে এবং হচ্ছে এখান দিয়ে আর হচ্ছে তোমার সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, এই যে সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রামটাকে পিয়ার্স করতেছে, পিয়ার্স করে এখানে পিয়ার্স করে থোরাক্সে চলে যাচ্ছে এবং থোরাক্সে গিয়ে সে আবার ফাইব্রাস পেরিকার্ডিয়ামটাকেও পিয়ার্স করে।
তারপরে সেখান থেকে চলে যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, রাইট অ্যাট্রিয়াম অফ হার্টের লোয়ার এন্ডে গিয়ে ইনফিরিয়র ভেনা কাভাটা ওপেন করতেছে। তাহলে এই হচ্ছে কোর্স। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি। মেজারমেন্টটা জানা থাকা ভালো, যে লেন্থ হচ্ছে 20 to 23 সেন্টিমিটার এন্ড ব্রেথ হচ্ছে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, ট্রাইবুটরিস, ইনফিরিয়র ভেনা কাভা ট্রাইবুটরিস গুলা মুখস্থ থাকতে হবে। এটা ধরে, এটা ধরে রিটেনেও আসতে পারে। তোমরা যদি ছবিগুলো দেখে দেখে ইয়ে করো, প্রথমে হচ্ছে পেয়ার অফ কমন ইলিয়াক ভেইনস, এই যে এখানে এই দুটো পেয়ার অফ কমন ইলিয়াক ভেইনস। তারপরে আছে লাম্বার ভেইনস, পেয়ার অফ রেনাল ভেইনস, পেয়ার অফ ফ্রেনিক ভেইনস। কোনটা পেয়ার্ড কোনটা আনপেয়ার্ড এটা একটু খেয়াল রাখতে হবে। রাইট গোনাডাল ভেইন, রাইট সুপ্রারেনাল ভেইন, হেপাটিক ভেইন। আচ্ছা, এখানে দেখো দুই সাইডের রেনাল ভেইন ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করতেছে। দুই সাইডের ফ্রেনিক ভেইন, ফ্রেনিক ভেইন মানে হচ্ছে ডায়াফ্রামের ভেইন, এই দুটো ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করতেছে। কিন্তু গোনাডাল ভেইনও কিন্তু দুইটা থাকে, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। রাইট সাইডেটা ইনফিরিয়র ভেনা কাভাতে ডিরেক্টলি ড্রেন করে, লেফট সাইডেটা কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে না, এটা হচ্ছে রেনাল ভেইনে ড্রেন করে। সুপ্রারেনাল ভেইনও তাই, লেফট সাইডের সুপ্রারেনাল ভেইন রেনাল ভেইনে ড্রেন করে। আর হচ্ছে হেপাটিক ভেইনস। আচ্ছা, আমরা যদি এখন ছবিটা আরেকবার দেখি, এই হচ্ছে আমাদের দুই সাইডে কমন ইলিয়াক ভেইন। তারপরে এই সাইডে দুই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে রেনাল ভেইন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই সামনের দিকে হেপাটিক ভেইন থাকতেছে, এই দুই সাইডে ফ্রেনিক ভেইন। আচ্ছা, আর হচ্ছে সুপ্রারেনাল ভেইন কোথায়? আচ্ছা, এখানে আরো অনেকগুলা ভেইন আছে, এগুলা ভেইন আমরা মেজর বড় বড় ভেইন গুলা পড়লাম আর কি। এখানে যে ভেইন গুলা আছে সব হচ্ছে এই ভেইন গুলারই ট্রাইবুটরি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, ভেইনের বেলায় সবসময় ট্রাইবুটরিজ বলতে হবে, কখনো ব্রাঞ্চ বলা যাবে না। অ্যাওর্টার বেলায় সবসময় ব্রাঞ্চ বলতে হবে। আচ্ছা, ট্রাইবুটরি আর ব্রাঞ্চের মধ্যে পার্থক্য কি? ট্রাইবুটরি হচ্ছে এখান থেকে ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভাতে যাচ্ছে, অর্থাৎ কমন ইলিয়াক ভেইন থেকে ইনফিরিয়র ভেনা কাভাতে যায়, সবাই এখান থেকে ব্লাড নিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করতেছে। অ্যাওর্টার ক্ষেত্রে কিন্তু উল্টা, অ্যাওর্টার ক্ষেত্রে বলতেছে আমরা ব্রাঞ্চ, অ্যাওর্টা থেকে এই ব্রাঞ্চ গুলাতে ব্লাড যাচ্ছে। তাহলে ব্লাড এদিক থেকে ইনফিরিয়র ভেনা কাভাতে যাচ্ছে আর অ্যাওর্টা থেকে ব্রাঞ্চে যাচ্ছে, এই হচ্ছে একটা কমন পার্থক্য। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা থেকে এতটুকুই। আচ্ছা, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আরো দুইটা ভেইন আছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লাম্বার ভেইন আর একটা লাম্বার অ্যাজাইগাস ভেইন। আচ্ছা, অ্যাসেন্ডিং লাম্বার ভেইন আর লাম্বার অ্যাজাইগাস ভেইন, আমরা যদি এখানে ছবি দেখি, এই যে এই দুইটা হচ্ছে অ্যাসেন্ডিং লাম্বার ভেইন, এরা কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে না। ইনফিরিয়র ভেনা কাভার সাথে কমিউনিকেশন আছে, কিন্তু অ্যাসেন্ডিং লাম্বার ভেইন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে না, এরা উপর দিকে চলে যায় আলাদা ভাবে। অ্যাসেন্ডিং লাম্বার ভেইন আর লাম্বার অ্যাজাইগাস ভেইন দুইজনই উপর দিকে চলে যায়, উপর দিকে চলে গিয়ে এরা হচ্ছে ডায়াফ্রামটাকে পিয়ার্স করে, ডায়াফ্রামটাকে পিয়ার্স করে উপরে যায়, সেখানে হয় অ্যাজাইগাস ভেইন আর হেমি অ্যাজাইগাস ভেইন। আচ্ছা, রাইট সাইডে অ্যাজাইগাস ভেইন, লেফট সাইডে হেমি অ্যাজাইগাস ভেইন হয়ে এগুলো সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে। তাহলে অ্যাসেন্ডিং লাম্বার ভেইন আর লাম্বার অ্যাজাইগাস ভেইন এই দুইটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভেইন, কিন্তু এরা ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে না, এরা ড্রেইন করে আলাদাভাবে সুপিরিয়র ভেনা কাভাতে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ভেইন আমরা সবগুলা জানলাম। এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? কথা বললে আমি বুঝতে পারবো যে কানেকশনটা আছে ইন্টারনেটে। স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তোমার থোরাক্স কার্ডে তো অবশ্যই আর্চ অফ দ্য অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা পড়ছে। ডিসেন্ডিং অ্যাওর্টাটা ডায়াফ্রামকে যখন ক্রস করে তারপরে এটা হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা শুরু হচ্ছে কোথায়? যে ডিসেন্ডিং অ্যাওর্টা যখন অ্যাওর্টিক ওপেনিং, ডায়াফ্রামের অ্যাওর্টিক ওপেনিং দিয়ে ক্রস করতেছে,
অ্যাওরটিক ওপেনিং দিয়ে ক্রস করে নিচে আসতেছে, লোয়ার বর্ডার অফ থরাসিক 12 ভার্টিব্রা। তাহলে ফরমেশনটা ইম্পর্টেন্ট, কোথায় শুরু হচ্ছে, ইনফেরিয়র ভেনা কাভার জন্য ইম্পর্টেন্ট, অ্যাবডোমিনাল আউটার জন্য ইম্পর্টেন্ট। এখানে শুরু হচ্ছে, আচ্ছা শেষ হচ্ছে কোথায়, ends by dividing into right and left common iliac arteries opposite the body of lumbar 4 vertebra। এই যে আমরা যদি ছবিটা দেখি যে এই ডায়াফ্রামের ওপেনিং দিয়ে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে এসে রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারিতে শেষ হচ্ছে। তো ভেনা কাভার বেলায় উল্টা হয়েছিল, শুরু হয়েছিল নিচের থেকে উপরে গিয়ে শেষ হয়েছে, অ্যাওর্টার বেলায় উল্টা, উপরে শুরু হয়ে নিচে এসে শেষ হবে। আচ্ছা, আর কোথায় শেষ হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, অপোজিট দ্য বডি অফ লাম্বার 4 ভার্টিব্রা, লেফট অফ মিডিয়ান প্লেন, এটা খেয়াল রাখতে হবে লেফট না রাইট। মেজারমেন্ট লেন্থ হচ্ছে 10 থেকে 11 সেন্টিমিটার, আর এটার ব্রেথ 2 সেন্টিমিটার। তাহলে ভেনা কাভার হচ্ছে কিছুটা চিকন। আর অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট, অনেক ব্রাঞ্চ আছে, মানে ব্রাঞ্চ গুলো আজকে আমি বেশি পড়াবো না, এত বেশি ব্রাঞ্চ, সবগুলোই ইম্পর্টেন্ট। তো মেইনলি আমরা 4টা গ্রুপে ভাগ করছি, বড় বড় 4টা গ্রুপ, মানে আমি তো করি নাই, ওই যারা ইয়ে করছে ওনারা, ভেন্ট্রাল, ডরসাল, ল্যাটারাল এন্ড টার্মিনাল। আচ্ছা আমরা একটা একটা করে যাই। ভেন্ট্রাল ব্রাঞ্চ, ভেন্ট্রাল ব্রাঞ্চ হচ্ছে সামনের দিকে যে ব্রাঞ্চ গুলো থাকে, এগুলো হচ্ছে আনপেয়ার, একটা একটা করে থাকে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখন আমরা যদি ছবিটা দেখি, এই যে সামনের দিকে, আচ্ছা সামনের দিকে এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, সামনের দিকে আসতেছে, তারপরে এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর এই হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথায়, আচ্ছা এই হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এই হচ্ছে 3টা, সিলিয়াক ট্রাঙ্কের আবার 3টা ব্রাঞ্চ আছে, লেফট গ্যাস্ট্রিক, কমন হেপাটিক এন্ড স্প্লিনিক আর্টারি। আবার কমন হেপাটিকেরও আবার 3টা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোডিওডেনাল, আর হচ্ছে সিস্টিক। আবার স্প্লিনিক আর্টারির আবার 3টা ব্রাঞ্চ আছে। স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ গুলো কি কি আমি তো ভুলে গেলাম, রাইট গ্যাস্ট্রিক, রাইট লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েড, আর হচ্ছে প্যানক্রিয়াটিক মনে হয়, যতদূর মনে পড়ে আমার। প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ইম্পর্টেন্ট, আমি বেশি এখানে আর লিখি নাই, সময় বেশি লাগবে দেখে, তোমার বই দেখে দেখে ছবি দেখে দেখে প্রত্যেকটা ব্রাঞ্চই পড়বা। আচ্ছা, হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এটাও একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি মেইনলি আমাদেরকে আমাদের যে গাট অর্থাৎ ইন্টেস্টাইন সেইখানে সাপ্লাই দেয়। স্মল ইন্টেস্টাইনে সুপিরিয়র মেসেন্টেরিক জেজুনাল এবং আইলিয়াল ব্রাঞ্চ দেয়। তারপরে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এটা হচ্ছে ইলিওকোলিক, তারপরে মিডল কোলিক, এই ব্রাঞ্চ গুলো দেয়। অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক, ইনফিরিয়র মেসেন্টেরিক হচ্ছে আমাদের লার্জ গাটের লাস্ট 1/3 দেয়, মানে ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে সিগময়েড কোলন, রেকটাম, সেখানে হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দেয়। ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ গুলো সেখানে এগুলোও শিখতে হবে। ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্রাঞ্চের মধ্যে আছে সিগময়েডাল আর্টারি, তারপরে হচ্ছে রেকটাল আর্টারি, সুপিরিয়র রেকটাল আর্টারি। তো তোমরা এইগুলা একটু আরেকটু বইয়ের থেকে আরেকটু ডিটেইলস পড়ে নিও, আমি এটা বেশি পড়াইলাম না। এরপরে হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ গুলো হচ্ছে পেয়ার্ড, দুই সাইডে দুইটা দুইটা করে থাকে। তো এখানে আছে ইনফিরিয়র ফ্রেনিক, মিডল সুপ্রারেনাল, রেনাল এন্ড গোনাডাল। আমরা যদি দেখি এই হচ্ছে আমাদের দুই সাইডে রেনাল, তারপরে এই হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক, দুই সাইডে দুইটা দেখা যাচ্ছে। এরপরে এই যে ইনফিরিয়র সুপ্রারেনাল, দুই সাইডে দুইটা, আর হচ্ছে গোনাডাল, গোনাডাল কোনটা, এই যে এই দুই সাইডে এই দুইটা হচ্ছে গোনাডাল। তাহলে এই হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ আনপেয়ার্ড, পেয়ার্ড। আচ্ছা আরো আছে কি ডরসাল ব্রাঞ্চ, অর্থাৎ পিছন দিকে থাকে, এইগুলোর ছবি দেওয়া নাই এখানে। ডরসাল ব্রাঞ্চ হচ্ছে 4 পেয়ার অফ লাম্বার আর্টারিস আর হচ্ছে মিডিয়ান স্যাকাল আর্টারি, কোনটা ভেন্ট্রাল কোনটা ডরসাল এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ধরে। আচ্ছা আর লাস্টে হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ, এটা তো আগেই বলছি, টার্মিনাল ব্রাঞ্চে রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আর্টারি কিন্তু আবার ব্রাঞ্চ আছে এক্সটার্নাল ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, ঠিক আছে। তো আরেকটু তোমরা আরেকটু ডিপে ব্রাঞ্চ গুলা পড়ে নিবা।
আমি একদম ওভারঅল ধারণা দিলাম, এই ছবিটা দেখে দেখে পড়বা, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা এখানে এতটুকুই। এরপরে হচ্ছে লিমফেটিক্স অফ দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, পোস্টেরিয়র ওয়ালে লিমফেটিক্স, অনেক লিম্ফ নোড আছে। তো লিমফেটিক্স লিমফেটিক্স গুলো লিম্ফ নোডস গুলোর সাথে কানেক্ট থাকে। তো এই লিম্ফ নোড গুলো আছে, সেগুলোকে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আউটলাইং লিম্ফ নোড, ইন্টারমিডিয়েট লিম্ফ নোড এন্ড টার্মিনাল লিম্ফ নোড। এই হচ্ছে আমাদের লিম্ফ নোডের ছবিগুলা। আউটলাইং লিম্ফ নোড যেগুলো, সেগুলো হচ্ছে ক্লোজ টু ওয়াল অফ দি টার্গেট অর্গান, অর্গানের কাছাকাছি যে লিম্ফ নোড গুলো থাকে। আমাদের কয় মিনিট হয়েছে মিটিং এ? টাইম দেখে কোথায়? স্যার এই মিটিং শেষ হবে না, আনলিমিটেড টাইম দিছে। এটাও কি আনলিমিটেড টাইম দিচ্ছে? বা আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। ওকে, আচ্ছা, আউটলাইং গ্রুপ, ইন্টারমিডিয়েট এন্ড টার্মিনাল। এখন আমরা যেটা বলতেছিলাম, টার্গেট অর্গানের কাছাকাছি যেই গ্রুপটা থাকে সেগুলো আউটলাইন। তাহলে সেগুলো কোনগুলা? প্যারাকার্ডিয়াক, হার্টের কাছাকাছি যেগুলো। প্যারাকার্ডিয়াক যদিও হার্টের কাছাকাছি বলছেন, নিচের দিকে থাকে। গ্যাস্ট্রিক যে লিম্ফ নোড, স্টমাকের কাছে থাকে, গ্যাস্ট্রোএপিপ্লয়িক, পাইলোরিক, সিস্টিক, এপিকোলিক, প্যারারেক্টাল লিম্ফ নোডস, এগুলো হচ্ছে সব আউটলাইন। আর ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট গ্রুপ কোনটা? যে অ্যাওর্টার কাছাকাছি যেই ব্রাঞ্চ গুলো থাকে, সেখানে কি কি আছে? এক্সটার্নাল ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, কমন ইলিয়াক, এগুলো কিন্তু সব লিম্ফ নোড। এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড, ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড, কমন ইলিয়াক লিম্ফ নোড, লেফট গ্যাস্ট্রিক, হেপাটিক, প্যানক্রিয়াটিকোস্প্লেনিক, মেসেন্টেরিক, আইলিওকোলিক, প্যারাকোলিক লিম্ফ নোডস। আর হচ্ছে টার্মিনাল, টার্মিনাল আবার আরো অনেকগুলা। এখানে আবার আছে প্রি অ্যাওর্টিক, ল্যাটারাল অ্যাওর্টিক এন্ড রেট্রো অ্যাওর্টিক লিম্ফ নোডস। আমরা যদি ছবিটা দেখি, লিম্ফ নোড ছবিটা একটু কঠিন। আচ্ছা, এখন আমরা যে লিম্ফ নোড গুলো পড়লাম আমরা মাত্র, যে অ্যাওর্টার কাছাকাছি যেগুলা, কমন ইলিয়াক, তারপর হচ্ছে এই যে এখানে ইন্টারনাল ইলিয়াক, তারপরে এই হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক, তারপরে এদিকে আছে মিডল স্যাক্রাল, তারপরে এদিকে আবার লাম্বার ট্রাঙ্ক আছে। ঠিক আছে, তোমরা ছবি দেখবা আর এগুলা পড়বা। লিম্ফ নোডটা সচরাচর আগে ধরে না, যখন কেউ ভালো পারে তখন লিম্ফ নোড ধরে, এছাড়া সচরাচর লিম্ফ নোড ধরা হয় না। লিম্ফ নোড না পারলে আশা করি ফেল হবে না। ঠিক আছে, ইনফিরিয়র এপিগাস্ট্রিক নোডস। আচ্ছা, সিস্টারনা কাইলি একটা জিনিস আছে। সিস্টারনা কাইলি হচ্ছে একটা ডাইলেটেড লিম্ফেটিক স্যাক। আমরা যদি ছবিটা দেখি, এই যে হচ্ছে সিস্টারনা কাইলি, এটা হচ্ছে লিম্ফেটিক্স, মানে যে লিম্ফের যে চ্যানেলটা অনেক মোটা হয়ে গেছে। এই যে এখানে সিস্টারনা কাইলি। আচ্ছা, অ্যাবডোমেনের যত লিম্ফ আছে, আচ্ছা একটু পড়ি আমরা। সিস্টারনা কাইলি হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার লং, এবং এটা থাকে কোথায়? আপার টু লাম্বার ভার্টিব্রার সামনের দিকে থাকে। সিস্টারনা কাইলি লিম্ফ কালেক্ট করে মোস্ট অফ দি অ্যাবডোমিনোপেলভিক অর্গান, অ্যাবডোমিনাল ওয়াল এন্ড লোয়ার এক্সট্রিমিটি, 3টা থেকে। সিস্টারনা কাইলি খুবই ইম্পর্টেন্ট, শর্ট নোট হিসেবে আসতে পারে, তো ভালো করে পড়বা তোমরা। তাহলে এটা লিম্ফ কালেক্ট করতেছে অ্যাবডোমিনাল যত অর্গান আছে, অ্যাবডোমিনো এবং পেলভিক অর্গান এবং লোয়ার এক্সট্রিমিটি, সব লিম্ফ আলটিমেটলি গিয়ে যাচ্ছে কোথায়? সিস্টারনা কাইলিতে। এই কারণে সিস্টারনা কাইলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সিস্টারনা কাইলিটা কন্টিনিউয়াস হয় অ্যাবাভ উইথ দ্য থোরাসিক ডাক্ট থ্রু দ্য অ্যাওর্টিক ওপেনিং অফ দি ডায়াফ্রাম। অর্থাৎ এই যে সিস্টারনা কাইলি, এটা অ্যাওর্টিক ওপেনিং এর ভিতর দিয়ে, এই যে এইটা অ্যাওর্টিক ওপেনিং, এটার ভিতর দিয়ে উপরে যাচ্ছে। যখন এটা অ্যাওর্টিক ওপেনিং ক্রস করে, এটা উপরে গিয়ে এটা হয়ে যাচ্ছে থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট হয়ে এটা উপর দিকে যায়, যেতে যেতে আলটিমেটলি এই যে থোরাসিক ডাক্ট, এটা লেফট সাবক্লেভিয়ান ভেইনে গিয়ে ওপেন করতেছে। অর্থাৎ এইভাবে লিম্ফটা ভেইনে গিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। আচ্ছা, রিলেশনটা আমরা দেখি, যে আমরা তো আগেই পড়লাম
যে এটা লাম্বার 1 লাম্বার 2 ভার্টিব্রার সামনে থাকে, আর সিস্টার্না কাইলির সামনে থাকে রাইট ক্রাস অফ দি ডায়াফ্রাম এবং হেড অফ দা প্যানক্রিয়াস। তার বাম সাইডে থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ডান সাইডে ইনফিরিয়র ভেনা কাভা। এটা তো আমরা দেখলামই। এই হচ্ছে সিস্টার্না কাইলি, বাম সাইডে অ্যাওর্টা আর হচ্ছে ডান সাইডে ভেনা কাভা। আচ্ছা, সিস্টার্না কাইলির দুইটা ট্রাইবুটরিস আছে, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল লিম্ফ ট্রাঙ্ক এন্ড লাম্বার লিম্ফ ট্রাঙ্ক। ট্রাইবুটরিস মানে আমরা আগেই জেনেছি যারা ড্রেইন করে, অর্থাৎ ইন্টেস্টাইনাল লিম্ফ ট্রাঙ্ক গিয়ে শেষ হয় সিস্টার্না কাইলিতে, লাম্বার লিম্ফ ট্রাঙ্ক গিয়ে শেষ হয় সিস্টার্না কাইলিতে। এই যে লাম্বার ট্রাঙ্ক, এটা গিয়ে সিস্টার্না কাইলিতে গিয়ে শেষ হচ্ছে, আর এই হচ্ছে ইন্টেস্টাইনাল ট্রাঙ্ক, এটা গিয়ে সিস্টার্না কাইলিতে শেষ হচ্ছে। ঠিক আছে, নার্ভ সাপ্লাই দুই ভাবে হয়, একটা হচ্ছে সোমাটিক স্পাইনাল নার্ভস আর একটা হচ্ছে অটোনমিক সিস্টেম। সোমাটিক আর অটোনমিক তোমরা জানো তো, যে সোমাটিকটা মেইনলি হচ্ছে আমাদের কি বলে এটাকে, মানে আমরা যেটা কন্ট্রোল আছে, আমাদের ভলান্টারি কন্ট্রোল আছে, ভলান্টারি কন্ট্রোল করার জন্য আমরা যেই কাজগুলা করি সেই কাজগুলা সোমাটিক স্পাইনাল নার্ভ কন্ট্রোল করে। আর অটোনমিক সিস্টেম হচ্ছে নিজে নিজে, ওরাই নিজে নিজে করে, এটা আমাদের কোনো কন্ট্রোল নাই, ওরা নিজে নিজেই কাজ করে, মানে শরীরের ভিতরে প্রসেসিং করে। যেমন সোমাটিক স্পাইনাল নার্ভ হচ্ছে যে মাসেলে, আমরা যে পেটের মাসেলগুলো কন্ট্রাক্ট করতেছি অথবা আমরা অ্যাবডোমিনাল মাসেলগুলো কন্ট্রাক্ট করতেছি, মানে পায়ের মাসেলগুলো কন্ট্রাক্ট করতেছি, সেগুলো সোমাটিক স্পাইনাল নার্ভ ইয়ে করতেছে, কন্ট্রোল করতেছে। অটোনমিক সিস্টেম কোনটা? অটোনমিক সিস্টেম যেমন হচ্ছে যে আমরা যে খাবার খেলাম, খাওয়াটা পেটের ভিতর দিয়ে স্টমাকে যাচ্ছে, ডিওডেনাম জেজুনাম হয়ে গাটের ভিতর দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কন্ট্রোল করতেছে অটোনমিক সিস্টেম। বা আমাদের মিকচুরেশন বা ডেফিকেশন, সেগুলা বোধ ভলান্টারি ইনভলান্টারি, সোমাটিক স্পাইনাল নার্ভও কন্ট্রোল করে, অটোনমিক সিস্টেমও কন্ট্রোল করে। আচ্ছা, এখন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যেই ফাংশনগুলো, সোমাটিক যেই ফাংশনগুলো, সেগুলো সেই নার্ভগুলো হচ্ছে লোয়ার 5, শেষের 5টা ইন্টারকোস্টাল এবং সাবকোস্টাল নার্ভ। সাবকোস্টাল নার্ভ মানে থোরাসিক 12, তারপরে 5 লাম্বার নার্ভস, 5 স্যাক্রাল নার্ভস, 1 কক্সিজিয়াল নার্ভ। ঠিক আছে, আর হচ্ছে ছবি রাখিনি। আর অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা একটু জটিল, একটু ঝামেলা, একটু আস্তে আস্তে পড়ে দেখো তোমরা, না বুঝলে পরে আমাকে জিজ্ঞেস করো। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। সিম্প্যাথেটিক ট্রাঙ্কের মধ্যে দুই সাইডে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকে, আমরা যে ছবিটা দেখি, যে দুই সাইডে এই যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, আর এর মধ্যে আবার আছে লাম্বার গ্যাংলিয়া, 4টা লাম্বার গ্যাংলিয়া থাকে দুই সাইডে, অনেকে 5টা 6টাও থাকতে পারে, তো নরমালি 4টা লাম্বার গ্যাংলিয়া থাকে। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে মেইনলি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আর প্লেক্সাস গুলোর নামগুলো জানতে হবে, আর হচ্ছে সোমাটিক স্পাইনাল নার্ভ কারা কারা গঠন করে, আর এখান থেকে লাম্বার প্লেক্সাসটা দেখতে হবে। লাম্বার প্লেক্সাসটা আমি যতদূর জানি লোয়ার এক্সট্রিমিটিতেই বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এটা অত বেশি আসবে না। ঠিক আছে।